ট্রাম্প কথা দিয়ে কথা রাখে, ক্ষমতা হাতে পেয়ে যেন তাই প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় কথা দিয়েছিলেন তিনি নির্বাচিত হয়ে ক্ষমতা হাতে পেলেই প্রথমে যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেবেন। সম্প্রতি টানা ৩ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আশ্বাস দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি যুদ্ধ বন্ধের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ সেরেছেন তিনি। এছাড়া শীঘ্রই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। ৯ ফেব্রুয়ারি রবিবার নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের শুরুর দিকে ইউক্রেন যুদ্ধ আরম্ভের পর এই প্রথম মার্কিন ও ২ রুশ প্রেসিডেন্ট শুক্রবার সরাসরি টেলিফোনে কথা বলেছেন। এয়ারফোর্স ওয়ান বিমানে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলোচনার বিষয়টি জানান। এ সময় পুতিনের সঙ্গে কতবার আলোচনা করেছেন বলে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, এটা না বলাই ভালো। নিউ ইয়র্ক পোস্টকে তিনি আরও বলেছেন, মানুষের মৃত্যু থেমে থাক, পুতিন এটাই দেখতে চান। তবে ট্রাম্প পুতিনের টেলিফোন আলোচনার বিষয়ে হোয়াইট হাউসের মন্তব্য জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি ট্রাম্প। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সিকে বলেছেন, ভিন্ন ভিন্ন অনেক ধরনের যোগাযোগ হচ্ছে। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনের বিষয়ে সরাসরি মন্তব্য জানতে চাওয়া হলে পেসকভ বলেন, এসব যোগাযোগ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কিছু জানি না এবং সম্ভবত কিছু বিষয়ে অবগতও নই। আমি এটিকে নিশ্চিত অথবা অস্বীকার করতে পারছি না। আগামী সপ্তাহে একই বিষয়ে আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ট্রাম্প। ট্রাম্প নিজেই বিষয়টি জানিয়েছেন, কিন্তু তাদের সাক্ষাৎ মুখোমুখি হবে নাকি ভিডিও কনফারেন্সে হবে তা স্পষ্ট করেননি তিনি। এছাড়া তিনি আবারও রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। আবার এদিকে সাহায্যের বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের ভাগ চেয়েছেন ট্রাম্প। তার সেই প্রস্তাবের সূত্র ধরে জেলেনস্কি জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রকে খনিজ সম্পদ দিতে রাজি, তবে বিনিময়ে ওয়াশিংটনকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের নির্দেশনায় রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধেও রাজি। উল্লেখ্য যে শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি ইউক্রেনের একটি গোপন মানচিত্রের উপর দৃষ্টিপাত করেন, যেখানে ইউক্রেনের বিরল মৃত্তিকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজের বিশাল মজুদ চিহ্নিত করা হয়েছে। বিশ্লেষকদের মতে জেলেনস্কির এই প্রচেষ্টা মূলত ট্রাম্পের ব্যবসায়িক মনোভাবকে আকর্ষণ করার লক্ষ্যে। ট্রাম্পের প্রশাসন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দ্রুত সমাপ্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে এলো এই অস্ত্র খনিজ চুক্তি বিনিময়। গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হওয়ার বিষয়কে সাদরে স্বাগত জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সঙ্গে তিনি বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দেন, গাজাকে নিজের পায়ে দাঁড়াতে সব করবে তার দেশ তুরস্ক। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ঘোষণার পর তেলে বেগুনে জ্বলে উঠেছে তুরস্ক। গাজা ইস্যুতে এক বিন্দু ছাড় দিবে না বলে জানান দিয়েছে এরদোয়ানের দেশ। মার্কিন স্থানান্তর প্রস্তাবের তীব্র নিন্দা করে এরদোয়ান বলেছেন, কোনো শক্তি ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে জোর করে তাড়িয়ে দিতে পারবে না। এরদোয়ান বলেন, হাজার হাজার বছর ধরে বিদ্যমান গাজাবাসীদের তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনিদেরই থাকবে। ৯ ফেব্রুয়ারি রবিবার মালয়েশিয়া যাওয়ার আগে ইস্তাম্বুলে সাংবাদিকদের কথা বলেন এরদোয়ান। খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাবের প্রসঙ্গ টেনে এরদোয়ান বলেন, জায়নবাদী সরকারের চাপে গাজা নিয়ে মার্কিন প্রশাসনের প্রস্তাবগুলো আলোচনার যোগ্য নয়। এ সময় যুদ্ধবিরতি চুক্তির প্রতিশ্রুতি পূরণ করায় হামাসের প্রশংসা করেন এরদোয়ান। ইসরায়েলিরা যুদ্ধবিরতি বাতিলের প্রচেষ্টা চালাচ্ছে এবং বন্দি বিনিময় প্রক্রিয়াকে দুর্বল করার জন্য সব চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। সিরিয়ার পরিস্থিতি সম্পর্কে এরদোয়ান বলেন, সিরিয়ার বিভিন্ন স্থানে গণকবর উন্মোচিত হচ্ছে, সে সঙ্গে দিন দিন আসাদ সরকারের রক্তাক্ত মুখ উন্মোচিত হচ্ছে। বিষয়টি সত্যিই আতঙ্কের। প্রসঙ্গত উল্লেখ্য যে কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা দখল করার এবং সেখানে বসবাসকারী সব মানুষকে সরিয়ে নেওয়ার বিতর্কিত প্রস্তাব দিয়েছেন। তার পরিকল্পনার ঘোষণায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। ট্রাম্প বলেছেন,
যুদ্ধ শেষে ইসরায়েলের গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। ফিলিস্তিনিরা ইতিমধ্যেই অনেক নিরাপদ এবং সুন্দর সম্প্রদায়ে পুনর্বাসিত হয়ে যেতে পারত, যেখানে নতুন এবং আধুনিক বাড়িঘর থাকবে। এটি হলে সেখানে মার্কিন সৈন্যদের কোনো প্রয়োজন হবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ট্রাম্পের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব সতর্কতা সহকারে শোনার যোগ্য। অপরদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, তিনি গাজার বাসিন্দাদের উপত্যকা থেকে স্বেচ্ছায় প্রস্থানের অনুমতি দেওয়ার একটি পরিকল্পনা তৈরি করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। কাটজ এক বিবৃতিতে বলেছেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী পরিকল্পনাকে স্বাগত জানাই, যা গাজার জনসংখ্যার একটি বৃহৎ অংশকে বিশ্বের বিভিন্ন স্থানে স্থানান্তরিত করার পরিস্থিতি সৃষ্টি করবে। এমন সব বক্তব্যের দাঁত ভাঙা জবাব দিতে উক্ত বক্তব্য দিয়েছেন এরদোয়ান। 9 ফেব্রুয়ারি রবিবার মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এন বীরেন সিং। ভারতের মণিপুরে জাতিগত সহিংসতা শুরু হওয়ার 2 বছর পর তিনি পদত্যাগ করলেন। বীরেন সিং রাজ্যে তার নেতৃত্বের বিরুদ্ধে বিজেপির অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করতে এবং কংগ্রেসের অনাস্থা প্রস্তাব ও সংসদে আস্থা ভোটের সম্ভাবনা এড়াতে এই সিদ্ধান্ত নেন। এদিন সন্ধ্যায় তিনি রাজ্যপালের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও কংগ্রেসের অনাস্থা প্রস্তাব ও আস্থা ভোটের ক্ষেত্রে বিধায়কদের মধ্যে কিছু সদস্য নেতৃত্ব পরিবর্তনের পক্ষে ছিলেন এবং তারা দলের নির্দেশ উপেক্ষা করতে পারতেন বলে আশঙ্কা ছিল। মূলত এই আশঙ্কা এড়াতে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পদত্যাগের সিদ্ধান্ত নেন। রবিবার সকালে দিল্লি সফরে গিয়ে বীরেন দলীয় প্রধান জেপি নাড্ডা এবং দলের প্রধান কৌশলবিদ ও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেন। অমিত শাহর বাসভবনে 2 নেতার মধ্যে মিনিট 15 মতো একটি বৈঠক হয়। বীরেনের সঙ্গে বিজেপি এবং নাগা পিপলস ফ্রন্ট এনপিএফ এর 14 জন বিধায়ক ছিলেন। ধারণা করা হচ্ছে 60 সদস্যের মণিপুর বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন বীরেন সিং। সে কারণেই 14 জনের বেশি বিধায়ককে অমিত শাহর বাসভবনে নিয়ে যেতে পারেননি তিনি। বৈঠক থেকে বেরিয়ে বীরেন সাংবাদিকদের জানান তিনি পদত্যাগ করবেন। দলীয় সূত্র জানিয়েছে 2023 সালের মে মাসে জাতিগত সহিংসতার পর প্রায় 12 জন বিধায়ক নেতৃত্ব পরিবর্তনের জন্য শক্তভাবে দাবি জানিয়েছেন এবং 6 জন বিধায়ক নিরপেক্ষ অবস্থানে রয়েছেন। তবে স্পিকার ও মুখ্যমন্ত্রীর মধ্যে মতপার্থক্য ছিল। এদিকে বিপ্লবী কিছু বিধায়ক নিজেদের দাবি নিয়ে অমিত শাহর সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এছাড়া কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের হুমকি ও বিধানসভা অধিবেশনকে সামনে রেখে সূত্রগুলো জানিয়েছে বিধায়করা আস্থা ভোটে অংশগ্রহণ না করার সম্ভাবনা ছিল। সূত্রগুলো আরও জানায়, মহারাষ্ট্র, হরিয়ানা ও দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের পরিপ্রেক্ষিতে বিজেপি এমন কোনো সংকট চায়নি যা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইতিবাচক ঘটনাকে ছাপিয়ে যেতে পারে। আবার কুকি সম্প্রদায়ের এক ব্যক্তি সুপ্রিম কোর্টে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী রাজ্যের সহিংসতা উস্কে দিয়েছেন। তারপর থেকে বীরেন সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ আরও তীব্র হয়ে ওঠে। মুখ্যমন্ত্রীর ফাঁস হওয়া অডিও টেপের উপর ভিত্তি করেছিল তার অভিযোগ। অলাভজনক বেসরকারি ফরেন্সিক ল্যাবরেটরি ট্রুথ ল্যাবস নিশ্চিত করেছে অডিও টেপের 93% বীরেনের কণ্ঠের সঙ্গে মিলে গেছে। ফাঁস হওয়া অডিও টেপগুলোর বিষয়ে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির কাছে প্রতিবেদন চেয়েছেন সুপ্রিম কোর্ট। পশ্চিমা চোখ রাঙানিকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে তড়িৎ গতিতে নিজেদের সামরিক সক্ষমতাকে আরও পাকাপোক্ত করে তুলছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ড্রোন ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকে ইরান সবচেয়ে এগিয়ে। তবুও সাম্প্রতিক বছরগুলোতে ইরান নতুন করে বেশ কিছু স্বল্প ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিজেদের অস্ত্রভাণ্ডারে যুক্ত করেছে। এরই ধারাবাহিকতায় এবার 1000 কিলোমিটারের বেশি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান। আকর্ষণীয় বিষয় হল, লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলার ক্ষমতা বৃদ্ধির জন্য এতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করা হবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস
আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি এ ঘোষণা দিয়েছেন। খবরটি প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি। আলী রেজা তাংশিরি জানিয়েছেন, ইরান 1000 কিলোমিটারের বেশি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে তৈরি করেছে। এর নির্ভুল লক্ষ্যবস্তু ও সক্ষমতা উন্নত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার এআই ব্যবহার করা হয়েছে। অপারেশন আল ফজর ৮ এর বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তাংশিরি ইরানের নৌবাহিনীর পূর্ণ সামরিক প্রস্তুতির উপর জোর দেন এবং দেশের আঞ্চলিক জলসীমার উপর যে কোনো হুমকির বিরুদ্ধে প্রতিপক্ষকে সতর্ক করেন। তিনি বলেন, আমাদের জলসীমায় বিদেশি কোনো শক্তি যেন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করার জন্য ইরানের নৌবাহিনী এবং আইআরজিসি বাহিনী একসঙ্গে দাঁড়িয়ে আছে। ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন, জাহাজ এবং সাবমেরিনের কথা উল্লেখ করে তাংশিরি বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত রয়েছে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার বলেছেন, ইরান শীঘ্রই দেশীয়ভাবে তৈরি একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে, যার পাল্লা 2000 কিলোমিটার। এটি নৌ প্রতিরক্ষায় ইরানের উন্নত সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। পারস্য ক্যালেন্ডার বছর অনুযায়ী 20 মার্চ থেকে শুরু হবে। উন্মোচিত হতে যাওয়া নতুন প্রজেক্টাইলটি ইরানের প্রতিরক্ষা ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে দাবি করেছেন আলী রেজা তাংশিরি। রবিবার দেশটির নৌশক্তির সর্বশেষ অগ্রগতির বিবরণ দেন তিনি বলেছেন, এই অগ্রগতির মাধ্যমে আমরা পারস্য উপসাগরের উত্তর অংশ থেকে সরাসরি ওমান সাগরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারব। তিনি নিশ্চিত করেছেন যে পশ্চিম ইরানের তাবাস অঞ্চলের দক্ষিণ অংশ থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে তেহরান। তিনি বলেন, এই প্রজেক্টাইলটি দেশের দক্ষিণে অবস্থিত ওমান সাগরে 650 কিলোমিটার দূরে অবস্থিত একটি লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করেছে।